শুভ সন্ধ্যা। আজ আমাদের পরিবেশনে আছে শ্রুতি নাটক লগ্ন ভ্রষ্টা। রচনা ব্রিজেশ পান, অভিনয়ে আমি সুরেলা দে ও ব্রিজেশ পান। শুরু করছি লগ্ন ভ্রষ্টা। এই যে শুনতে পাচ্ছেন? আমার কথা বুঝতে পারছেন? কথার উত্তর দিন। হ্যালো, এই যে শুনতে পাচ্ছি। এটা কি হাসপাতাল? আপনি কে? ও নার্সের পোশাক পরে, তার মানে এটা হাসপাতাল। আপনি এখানকার নার্স। আমার কি হয়েছে? আমি হাসপাতালে কেন? আপনি ট্রেনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই কামরার প্যাসেঞ্জাররা কয়েকজন মিলে আপনাকে এখানে ভর্তি করে দিয়ে গেছেন, কিন্তু আপনাকে ওরা কেউ চেনেন না। এই গঞ্জ এলাকায় সবাই সবাকার মোটামুটি মুখ চেনা। না না না, চিনবে কি করে? আমি তো এই এলাকায় কখনো আসিনি আগে। আজ অফিসের কাজে এসেছিলাম প্রথমবার। ফিরতি ট্রেনে হঠাৎই বুকে একটা প্রচন্ড ব্যথা ওঠে, তারপর সব অন্ধকার। হ্যাঁ, একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। এর আগে কি হয়েছে কখনো? ইসিজি করা হয়েছে, হার্টের অবস্থা ভালো নয় খুব একটা। না না, কই এর আগে তো তেমন কিছু হয়নি। এই প্রথম আমি হাসপাতালে ভর্তি হলাম। বুঝতে পারছি। এবার থেকে খুব সাবধানে থাকবেন। বাড়ির লোকজনদের খবর দিন। বাড়ির লোকজন? না না না, খবর দেওয়ার মতো আমার কেউ নেই। কেন? আপনার স্ত্রী? তার ফোন নাম্বারটা বলুন, আমরা নার্সিংহোম থেকে ফোন করে দিচ্ছি। শুনুন ম্যাডাম, আপনি ব্যস্ত হবেন না। শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে। এক দুদিনে বেশ চাঙ্গা হয়ে উঠবো আমি। আর সত্যি ফোন করে খবর দেবার মতো কেউই নেই আমার। আর হ্যাঁ, অফিস কলিগদের বরঞ্চ আমি ফোন করে বলে দেবো ক্ষণ। কেন? খবর দেওয়ার মতো নিজের লোক নেই কেন? বিয়ে করেননি নাকি? সরি, কিছু মনে করবেন না, একটু বেশি কৌতূহল প্রকাশ করে ফেলেছি। ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা আমার উচিত না হয়নি। না না ম্যাডাম, আমি তেমন একটা মানুষই নই যার জীবনে লুকিয়ে রাখার মতো কিছু থাকতে পারে। ওই যে বললেন না ব্যক্তিগত, আমি তেমন কোনো ব্যক্তি নই যে তার ব্যক্তিগত কিছু বলে আছে। আর হ্যাঁ, বিয়ে ব্যাপারটা আর করে ওঠা হয়নি। এভাবে বলছেন কেন? আমাদের আশেপাশে অনেকেই অবিবাহিত ভাবে জীবন কাটাতে পছন্দ করেন, তাতে কি? তা হয়তো করে, কিন্তু আমার ব্যাপারটা ঠিক সেরকম নয়, বুঝলেন? এই দেখুন, খামোকা নিজের কথা বলে আপনার দেরি করিয়ে দিচ্ছি। আপনার তো আরো কাজ আছে। এই নার্সিং হোমটা এই ছোট গঞ্জ শহরের একটা অখ্যাত নার্সিং হোম। ডাক্তারবাবু যথেষ্ট বয়স হয়েছে, তাই সেরকম কোনো পেশেন্ট এখানে আসেন না। আজ আপনি আমাদের একমাত্র পেশেন্ট, সুতরাং আজকের নাইট ডিউটিতে আর তেমন কিছু কাজ নেই। আপনার সাথে গল্প করে কাটানো যেতেই পারে। অবশ্য আপনার ঘুমোনো প্রয়োজন, শরীর তো ভালো নয়। আমি তো সারাক্ষণ ঘুমিয়েই ছিলাম, এখন বেশ ঝরঝরে লাগছে। আমার আর ঘুম আসবে না। আপনার সাথে কথা বলতে বেশ ভালোই লাগছে। বেশ তো, তাহলে বলুন না আপনার কথা। কেন বিয়ে থা করে জমিয়ে সংসার করলেন না? আসলে কি জানেন তো, আমি এই পৃথিবীতে একেবারে ছাপহীন জলো একটা মানুষ। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তারপর যা হয়, অনেক সংঘর্ষ করে পড়াশোনাটুকু শেষ করে বেরিয়ে পড়তে হয়েছে জীবিকার সন্ধানে। ও, তারপর আপনার পরিচয় ইত্যাদি খুঁজতে গিয়ে আপনার পার্সে আপনার নেম কার্ড পেয়েছি। অলোক বাবু, আপনি একটা মাঝারি মাপের কোম্পানির সেলস ম্যানেজার। হ্যাঁ, ঠিকই ঠিকই, এখন আমার ডেজিগনেশন সেলস ম্যানেজারই বটে। কিন্তু আমি তো একেবারে আমার চাকরি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। চাকরির শুরুটা তো হয়েছিল এরকমই একটা কোম্পানির কনিষ্ঠ কেরানি হিসাবে। তারপর কলকাতা শহরেই কি ওখানেই থাকতেন বুঝি? হ্যাঁ, খুবই কম মাইনে ছিল তখন, তাই খুব অল্প ভাড়ায় থাকতাম। আর খাওয়া দাওয়া নিজেই হাত পুড়িয়ে রান্না করতেন বুঝি? না না, দিনের বেলা অফিসের কাছে সস্তার পাইস হোটেলে, আর রাত্রিরে দত্তদের বাড়ি টিউশন পড়াতাম। ওরাই রাতের খাবারটুকু দিত। বুঝেছি। জীবনের প্রথম পর্বটা বেশ অনটনের মধ্যেই কেটেছে আপনার, কিন্তু তারপর চাকরিতে নিশ্চয়ই উন্নতি হলো, বেতনও বাড়লো খানিকটা। তখনই বা সংসার করলেন না কেন? ভাবিনি কি সে কথা। কল্পনাতে তো দেখেছি তাকে ঢাকায় শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ হাতে। জানেন, বিয়ের একরকম ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠলো না। কেন? বলুন না কেন বিয়ে?
হলো না তার কারণও আমি, কিন্তু সে আর এক গল্প, বলবো নিশ্চয়ই। কিন্তু তার আগে বলুন, আপনার কথা, আপনার নেম প্লেটে লেখা আছে পৃথা ব্যানার্জি, মানে আপনি হিন্দু। তাহলে আপনার সিঁথিতে সিঁদুর নেই কেন? বিয়ে কি করেননি? নাকি কোনো অঘটন? অঘটন? হ্যাঁ, অঘটনই বটে। আসলে কি জানেন তো, আমার জন্মটাই বুঝি কোনো অঘটন। জন্মেছি খুব গরিব ঘরে। ভেবেছিলাম বিয়ের পরে স্বাচ্ছন্দ্য যদি বা নাও জোটে, অন্তত সুখটুকু তো থাকবে। কিন্তু তাও বা হলো কই। ও, তার মানে আপনি বিবাহিতা? ও, সে বিয়েতে বোধহয় সুখ জোটেনি। বিবাহিতা? না, তাও ঠিক নয়। খুব কম বয়সে বিয়ে ঠিক হয়েছিল। পাত্র আমার জেঠিমার দাদার ছেলে। তারও সাতকুলে কেউ নেই। একটা ছোটখাটো চাকরি করত। আমার মতো গরিব ঘরের মেয়ের জন্য সে তো রীতিমতো সুপাত্র। তারপর? অদ্ভুত ভাবে জানেন, তারও নাম ছিল অলোক। ও, বাবা অনেক কষ্ট করে বিয়ে জোগাড় করেছিল, সামান্য হলেও শাড়ি গয়না। তারপর গ্রাম ঘরের ব্যাপার, সবাইকে এক পাত না খাওয়াতে পারলে সম্মান থাকে না। আর ওইটুকু আয়োজন করতেই বাবা আমাদের যে এক ফালি জমিটুকু ছিল তাও বিক্রি করতে বাধ্য হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। গরিবের ঘরের মেয়ের বিয়ে দিতে সে বাড়ির জমি জমা সব বিক্রি করতে হয়, আমি জানি। ঠিকই। দেখুন, আপনি কত সহজে বুঝে গেলেন। কিন্তু বাবা যাকে পাত্র হিসাবে ঠিক করেছিল, সে কিন্তু সেদিন এই সামান্য ব্যাপারটা বোঝেনি। বোঝেনি এক গ্রাম লোকের সামনে কন্যাদায়গ্রস্ত ঋণগ্রস্ত পিতার কতখানি অপমান আর কষ্ট হয় যখন তার কন্যা লগ্নভ্রষ্টা হয়। তার মানে লগ্নভ্রষ্টা? লগ্নভ্রষ্টা কেন? সে মানুষটা বুঝলো না জানেন। লাল চেলি কপালে চন্দন পরে একটা মেয়ে যখন শোনে তার বিয়ে হবে না, কারণ তার বর আদৌ আসেনি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন মেয়েটির মনের অবস্থা কি যে হয়। অবশ্য আজ থেকে 35-40 বছর আগে অখ্যাত এক গ্রামের মেয়ের মনের খোঁজ কেই বা রাখতো বলুন? আপনি তারপর আর বিয়ে করেননি? মেয়েরা কি বিয়ে করে? এখন হয়তো করে, কিন্তু অতদিন আগে মেয়েদের বিয়ে হতো। আর ভাবুন তো, একটা অতি সাধারণ দেখতে মেয়ে, যার বাড়িতে টাকা পয়সার জোর নেই, যার বিয়ের রাতে বর পালিয়ে গেছে, তার কি আর বিয়ে হয়? আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের গ্রামের পাশ দিয়ে কি কোনো নদী বয়ে গিয়েছে? হ্যাঁ, ধলেশ্বরী নদীর তীরেই আমাদের গ্রাম। কিন্তু আপনি জানলেন কিভাবে? না 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 না, এই এমনি মনে হলো। আপনি বলুন তারপর। ওই ঘটনার পরে আমরা গ্রামে মুখ দেখাতে পারতাম না। সবাই বলতো নিশ্চয়ই আমার কোনো খুঁত আছে, তাই অমন ঘটেছে। কোনো বিয়ে অন্নপ্রাশন বাড়িতে আমাদের ডাকা হতো না। আমরা গেলে নাকি অমঙ্গল হবে। অপমানিত বাবার করুণ মুখটার দিকে তাকাতে পারতাম না জানেন। কতবার ভেবেছি গলায় কলসি বেঁধে ধলেশ্বরীতে ডুবে মরি। এই নার্সিং হোমের ডাক্তারবাবুর বাড়িও আমাদের গ্রামে। বাবার অনুরোধে এইখানে তিনি আমাকে আয়ার কাজ দিলেন। তারপর এতগুলো বছর ধরে ওনার সাথে কাজ করতে করতে আমি সব শিখেছি। এই তো আমার গল্প। রাত প্রায় শেষ হয়ে এলো, আপনি এবার একটু বিশ্রাম নিন। সকালে ডাক্তারবাবু এলে আপনাকে হয়তো ডিসচার্জ করে দেবেন। আপনার বাকি গল্পটা শোনা হলো না, কাল শুনিয়ে তারপর যাবেন। আমি এখন আসি, কেমন? পূব আকাশে লাল রং ধরেছে, পাখিরাও ঘুম থেকে উঠে ডাকাডাকি শুরু করেছে। পৃথা, তুমি বুঝতে পারোনি যে একদিন স্বার্থপরের মতো বিয়ের রাতে তোমাকে ফেলে পালিয়েছিল আমি, সেই অলোক। রাতের অন্ধকারে তোমার কথা শুনেছি, কিন্তু দিনের আলোয় আমি তোমার মুখোমুখি হতে পারবো না। আমাকে ক্ষমা করো পৃথা, আমি বড় ভীতু। সেদিন পালিয়েছিলাম দায়িত্ব নেওয়ার ভয়ে, আজও তুমি ফিরে আসার আগে আবারও পালালাম তোমার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। ভালো থেকো, ভালো থেকো। এর বেশি আর কিছু বলার অধিকার নেই আমার।